আমি যখন ঢুকছিলাম তখন রতনদাকে আমি জিজ্ঞেস করছিলাম, আজকে কিন্তু আমি অনেক কথা বলবো, বলে কই এলেন? আমি কি করে কম, ওইটা তো সাংগঠনিক সভা, এখানে তো মিডিয়ারও আছে, তাহলে আপনি কি চান কই এলেন? আমি কিন্তু বিপ্লব বাবু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সদস্য, তারপর আবার এমপি এখানে আসবে আমার জানাশোনা। আজকে এই মঞ্চে উনি এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত। কিছু লোক আছে আপনি দেখবেন একটা কানেক্ট হয়, সব মানুষ কিন্তু সব মানুষের সাথে কানেক্ট হয় না। তো ওনার উপস্থিতি যখন হয়েছে, yesterday also, day before yesterday, the same thing had happened in Promo Fest, Unity Promo Fest. I was not informed. কিন্তু আসার পরে এই যে একটা আমাদের হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হয়েছে, আমাদের যে পুরনো যে রিলেশন, এবং তার জন্য যে মেইন কারিগর রতননাথ মহোদয়, আমি দেখি সব বুঝি। আর আমাকে তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবারই আমাকে এটা বলতেন যে চাণক্যই দেখো সব জায়গায়। আমিও ওনাকে দেখে দেখেন কি করছে, সে প্রোমো ফেস্টের মধ্যেও দেখেন একটা আলাদা, সবাইকে ডান্স করাচ্ছে, নাচ করাচ্ছে ইত্যাদি। তো এটা আমাদের জন্য, আমরা অন্যান্য পার্টির মতো না বসে রইলাম, গম্ভীরভাবে বসে রইলাম। দেখেছি কমিউনিস্টদের আগে দেখতাম, এখনো দেখি, এমন সব মনে হয় যেন সব তাত্ত্বিক নেতা। আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই, আমরা সাধারণ মানুষ, সাধারণে বিশ্বাস করি, সাধারণভাবে চলার চেষ্টা করি। আমার তো মনে হয় কালকে যদি আমি বাজারের ব্যাগটা নিয়ে আমি যেতে পারতাম, সবচেয়ে খুশি মানুষ আমি হতাম। কিন্তু কি করব, আলটিমেটলি আমি যে ঘর থেকে বেরিয়েছি, যে বুথ থেকে আমি বেরিয়েছি, সবাই তো সব জায়গায় এখন যে জায়গায় আছে থাকবে না। তাদের নিজের রুটকে কিন্তু ভুললে চলবে না। এখানে পৃষ্ঠা আরো 8 মাস আগে হঠাৎ করে একটা টেলিফোন আসলো, বলে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বলছি। আরে বলুন, আমার নাম বিপ্লব দেব। আরে নাম বলতে হবে না, আমি দেখেছি আপনাকে মাঝে মাঝে, আমি যখন স্কুটারে করে যাই, মেডিকেল কলেজে গাড়ি করে যাই, আপনাকে দেখি, কিন্তু আপনার সাথে পরিচয় নেই। আর আপনার যে পার্সোনালিটি, এমনিতেই দেখতেই, কালকে মজাকের সাথে কথা বলছিলাম একটা বিষয়, সেটা আর এখানে বললাম না, পরশুদিন, যে এই ফিগার, এই পার্সোনালিটি যে খাতে রাখবেন, যে বাটিতে রাখবেন, সেই রকমই হবে। মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাদের মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি ওনাকে বানিয়েছেন, তখন এই রতনদার পরামর্শে আস্তে 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 করে 4.5 বছর প্রায় উনি ত্রিপুরা রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে গেছেন। তার আগেও পার্টির জন্য কি করেছেন আপনারা সবাই জানেন। আমি যখনই ফোন পেলাম, আমি বললাম কি বিষয় বলুন, এবং প্রথমে সুবল ভৌমিক ফোনটা করেছিল আমাকে, আমাদের প্রদেশ বিজেপির সহসভাপতি। ফোন করে, আপনি দাদা একটু কথা বলেন। তখন বললেন যে আপনার নামটা দিতে হবে। কি নাম? বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে, এই সেলে আমি না, রাজনীতির সবসময় কমিউনিস্টদের এগেনস্টেই, জন্মের থেকে এদের এগেনস্টে আমি ছিলাম। তো হঠাৎ করে এই ধরনের আচ্ছা দিয়ে দিন। দেওয়ার পরে প্রথম ওনার সাথে আমার কথা হয় প্রায় 8 মাস আগে, 2016। একদিন কি জানি মনে হলো, স্যাটারডে, আমার চেম্বারও বন্ধ, আমি আমাদের যে পার্টি অফিস, কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস, সেখানে আমি যাই। তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে। আমি আবার একটা কার্ড নিয়ে যাই, আমার যে ভিজিটিং কার্ড। আমি যখন ভিতরে ঢুকলাম, ওনাকে আমি দিলাম, মাই নেম ইজ ডক্টর মানিক সাহা। বলে আরে রাখেন আপনার, এটা লাগবে না, আমি চিনি। সেখান থেকে শুরু, বলে কালকে আপনার জয়েন করতে হবে। তাই বললাম, তো আগে কি করলাম? 8 মাস আগে তো আপনি আমার নাম নিলেন, এখন বললেন কালকে জয়েন করতাম।
না না এইসব হবে না, শুনলে তো নেই কালে জয়েন কর না। আমরা কি করে জয়েন করি? আমি কিছু কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত এবং তারাও আমার উপরে নির্ভরশীল, অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ নেয় এবং এগুলো অনেকটা নিউট্রাল সংগঠন। সেখানে আমি বললাম যে, উনি বললেন যে না আপনি কালকেই জয়েন করতে হবে। উনি কিন্তু এইভাবে একের পর এক লোককে টেনে 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 পার্টিকে বড় করেছে এবং এর মধ্যে আমিও একজন। বন্ধুগণ, আমার এখনো মনে আছে তখন এই খবর যখন স্ক্রল হচ্ছিল টিভির পর্দায় নিচে, যে ডাক্তার মানিক সাহা, আমার যত নাম ছিল পেশাগতভাবে সবাই চিনে, সেই হিসাবে স্ক্রল হচ্ছে ডাক্তার মানিক সাহা কালকে বিজেপিতে জয়েন করছে। আর কথা নেই, যারা বিজেপিতে পরবর্তী সময়ে জয়েন করেছে সেখান থেকে আবার এখান থেকে আবার চলেও গেছে, ফোন আসছে বারবার, আরে আপনি এখানে জয়েন করবেন না, জয়েন করবেন না, আপনি শুনলাম এখন। আমি বললাম কেন? আমি তো কথা দিয়ে দিয়েছি। বলে না না আপনাকে একটা বড় পোস্ট দেবো আপনাকে। আমি বললাম এতদিন মনে ছিল না, এতদিন মনে ছিল না। আর আমি যখন কথা দিয়েছি আমি কথার খেলাপ করবো না। বলে আপনি বলুন আপনার মেয়ে আসবে কালকে এয়ারপোর্টে, সেখানে আপনি চলে যান। আমি মিথ্যা কথা, আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা ভালো করে জানেন, আমি মিথ্যা কথা বলি কোনোদিন, নেভার। আমি আমার যে সব সামাজিক সংস্থাগুলো ছিল তাদের সাথে সকালবেলা গিয়ে ওদের সাথে আমি কথা বললাম, ভাই আমি তো জয়েন করতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে, তোমরা যেহেতু একটা নিউট্রাল সংগঠন, এগুলো প্রচুর 3-4টা এরকম ছিল, আমি যদি থাকি তাহলে তোমরা পলিউটেড হয়ে যাবে, তোমরা কিন্তু বলবে এটা বিজেপির সংগঠন, কাজে আমাকে প্লিজ, আমি কিন্তু এই কাজটা করি। এসে জয়েন করলাম। সুনীলজিও ছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, ফরিদাও ছিলেন, আমার মনে আছে। জয়েন করার পর সেই শুরু হলো যাত্রা। একটু কিরকম যেন একটা লাগছিল, ওই যে ক্লাস 1-এ যখন স্কুলে যাই না প্রথম, এখন যে আমরা অনেকগুলো স্কিম করেছি, তোমরাই স্কিম করেছে, যে কিছু যে 14 দিনের কোর্স, যে অ্যাক্লামেটাইজেশন করতে হবে। এই যে বিজেপিতে জয়েন করলাম, অ্যাক্লামেটাইজেশন লাগবে, সেই পরিবেশকে খাপ খাওয়াতে হবে, আমার অবস্থাটা সেরকম হয়েছে। তো সেই জায়গায় আজকে আমি 2016-তে আমার মনে আছে জয়েন করলাম এবং পরবর্তী সময়ে আমাকে বলে আপনার একটা জায়গায় যেতে হবে, বিস্তারক। আমি বললাম এটা আবার কি বিস্তারক? তো সাংঘাতিক। আরে বিস্তারক নিয়ে পড়াশোনা করতে লাগলাম। তখন তো গুগলও এরকম ছিল না, বা জানি না এইসব বিস্তারকের আবার আসবেও কিনা সেরকম। এখন কথায় কথা আমরা সব কিছু করতে পারি। বিস্তারক নিয়ে পড়াশোনা করালাম। আচ্ছা এই কাজ গেলাম আমি আর রাজীব বাবু, কিভাবে যাব? একটা ছোট গাড়ি, সেই ছোট গাড়ি কোনো রকম ব্যবস্থা করে সেখানে গেলাম। সোনামুড়াতে গিয়েছি প্রথম, সেখানে একটা মোটামুটি একটা কি বলবো ডিভিলেট, মানে ডেলিপিটেড একটা যে হলঘর ছিল, সেখানে গিয়ে আমি যখন আমার বক্তব্য আসলো এবং আমাকে উপরে বসালো, রাজীব বাবুও ছিল, তখন বলছে একজন মাইনরিটির একজন ব্যক্তি যখন বলছে ভারত মাতা কি, আমি অবাক হয়ে গেলাম যে সোনামুড়ার মতো জায়গায় আজকে একটা মাইনরিটি ভারত মাতা কি জয় বলছে। নিশ্চিত 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। ভারত মাতা কি। আমার মনে আছে একবার, আমি জানি না, আমি আজ পর্যন্ত ওনার সাথে আমাদের যে আজকে এখানে যিনি বসে আছেন, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, বর্তমানে আমাদের ওয়েস্টের এমপি এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, খুব বিশ্বাস করতেন আমরা। অনেক ঝড়ঝাপটা গেছে,
একবার চক্রান্ত হয়েছে, বহু চক্রান্তের পর উনি যখন আমাকে দায়িত্ব দিলেন প্রথমে, একের পর এক আমি এই পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ আমাকে বানানো হয়েছিল এবং সেটা উনি করেছিলেন। আবার সমস্যা, পৃষ্ঠা প্রমুখের কি, আবার এটা কি, এগুলো নামই তো শুনিনি। পৃষ্ঠা প্রমুখ, পেজ প্রমুখ, পান্না প্রমুখ মুখস্থ করে ফেললাম, আর আমার একবার দেখলেই অনেক কিছু মন থাকে, যেহেতু জানি না প্রেমের কি অবস্থা। সমস্ত জায়গায় জায়গায় যেটা আপনার একটা সমস্যা কি, আমি সমস্যাই বলবো, যে উনি মনিটরিং করতে থাকে, হঠাৎ করে একটা ফোন আসে, আর উনি আমাকে কিন্তু সবসময় মানিকবাবু বা ডাক্তারবাবু সম্বোধন করে, আজকের দিনও কোনোদিন মুখ্যমন্ত্রী বলিনি। আর আমিও ওই চুকাইয়া কেমন আছেন, ভালো আছেননি, আজ পর্যন্ত ওনার নামও নেই না, কারণ বয়সে উনি আমার থেকে অনেক কম, যে কারণে মুখ্যমন্ত্রী কই নাই। এখনো কিন্তু আমি কেমন আছেন, ভালো আছেননি এইভাবে কইয়ে কিন্তু আমরা সম্পর্ক চলছে, কারণ আমাদের সংস্কারই এরকম, অনেক ছোট বয়সে আমার থেকে। তো এই যে রিলেশন, সেই রিলেশন আমরা কিন্তু, যখন আমাকে বলল যে আপনি তো এই আমাদের যে মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ আপনার হতে হবে, আমি বললাম আবার মেম্বারশিপ ড্রাইভ, পৃষ্ঠা প্রমুখ তো সারলো, আবার মেম্বারশিপ ড্রাইভ। আমি জানি না, এখানে অনেকে হয়তো আমার এই মেম্বারশিপ ড্রাইভের সময় আপনারা অনেকেই হয়তো যুক্ত হয়েছিলেন। উনি স্টেজে বসেছিলেন, সাথে কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন, অনেকে ছিলেন। আমাকে উনি জিজ্ঞেস করছেন, মানে বাবু আপনার টার্গেট কতজন মেম্বার বানাবেন? আমার ABCD কোনো খবর নাই, আমি জানি না। আমি বললাম 3 লাখ। বলে 3 লাখ বানিয়ে দেবে? আমি বললাম বেশি তো বলে দিলিনি, হারি আমি তো বুঝতে পারলাম না, এখন তো বলাও যাচ্ছে না। তারপর যা হয় আমাদের তৎকালীন সময়ের সমস্যা, 1,20,000 মাত্র আমি খুঁজে টুজে পেয়েছি আমাদের পুরনো অফলাইন আর অনলাইনে, সেই 1,24,000। সেটার থেকে শুরু হলো, কাজ শুরু হলো বিভিন্ন জায়গায়। আর রিপোর্টিং তো দিতেই হবে, প্রতিদিন হোয়াটসঅ্যাপে বসে বসে পাঠাই। কি পাঠাই? যে আজকে এমন জায়গায় এতটা মেম্বারশিপ হয়েছে। এমনিতেই কিন্তু ত্রিপুরাতে 2018-তে দশকের পরে দিল্লি দখল করেছে ভারতীয় জনতা পার্টি। এর আগে মধ্যপ্রদেশ আমরা জয় করেছি। আবার সবাই বলছে এইবার কিন্তু শেষ, তাই বোকা খবর আছে, কয় না অনেকে, এইবার কিন্তু অবস্থা ভালো না। মহারাষ্ট্রের অবস্থা ভালো না, রাজস্থানের অবস্থা খুব আরো না। এবং এরপরে আস্তে আস্তে দেখলাম সব কথা মাননীয় প্রধানমন্ত্রীজি, আর আমাদেরও যেতে হয় মুখ্যমন্ত্রীর সুবাদে। আমারও এখন এটা মানে ট্রেনিং হয়ে গেছে, কোথায় বসতে হবে আর কি হতে যাচ্ছে, আগে তো কোনো বুঝতাম না। আমিও ট্রেন কিভাবে যেতে হবে, আগের দিন যেতে হবে কি কখন হবে খবর নেই, কিন্তু এতবার হচ্ছে, এত জি চারিদিকে। এবং লাস্ট যেটা হলো উড়িষ্যা, মানে ভাবুন উড়িষ্যার মতো জায়গায় পট্টনায়ক, এদের ফ্যামিলি পুরা কতদিন ধরে ওরা ধরে আসছে। আমরাও ভাবছি কি জানি হইব, ভগবান জানে। সেখানেও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানেও কাজ করেছেন, হরিয়ানাতে উনি কাজ করেছেন, হরিয়ানা হল। এবার ওয়েস্ট বেঙ্গলে ওনাকে আবার সহ প্রভারী করেছেন, কাজ করছেন আমি দেখি প্রায়। এবং আমি জানি টের পাইবা বাঁচু এবার টের পাইবা, কারণ উনি তো টেস্টে এখানে কিন্তু কিভাবে সংগঠন তৈরি করতে হয়, হি নোজ ইট ভেরি ওয়েল। আমরা এর আগেও পশ্চিমবাংলাতে গেছি অনেক জায়গায়। কাউকে যদি বলি আপনাদের এই পৃষ্ঠাপ্রমুখ কতজন, পৃষ্ঠাপ্রমুখ এটা আবার কি, আপনাদের বুথ প্রেসিডেন্ট, আমরা এই রাজ্য কোনোদিনই আসবে না ওই তৃণমূলের যারা সংখ্যালঘুদের ওই একই কায়দায় গায়ের জুড়ে গুন্ডা লেলিয়ে, যেটা আমাদের এখানে অনেক সময় করেছিল, সে একই কায়দায় কার্বন কপি অনেক আশা করেছিল আগে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর প্রতি। একটা মহিলা একটা পরিশ্রম করে এবং কমিউনিস্টদের থেকে ছিনিয়ে নিয়ে এসে আমাদের এখানে, যেমন বিপ্লব বাবু কমিউনিস্টদের থেকে জিতে এনেছে। এটা একটা ভারতীয় জনতা পার্টির জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার। প্রথম ভারতবর্ষের মধ্যে কমিউনিস্টদেরকে হটিয়ে
যে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু একটা বিরাট ইতিহাস। আর এই কলঙ্কময় দিন আপনারা আনবেন না, পাবেন না। রতনদা কিছু দিন না, রতনদা আর কিছু দিন না। করবনি জিজ্ঞেস করে না, করবনি পার্টিটা এইরকম পার্টি করতে হবে। আমাদের এখানে স্ক্যানার মেশিন আছে প্রচুর, আর এটা কপাল আছে। আমি যখন মনে আছে ওনাকে আমি বললাম যে আরে আমি তো প্রথম বললেন আপনাকে তো ইয়েতে যেতে হবে, এই যখন প্রেসিডেন্ট হলাম, আবার প্রেসিডেন্ট, আর এই তো সাংঘাতিক জিনিস, কি বিষয় এতগুলো লোককে, কিন্তু ওনার সাথে থেকে থেকে কিছুটা আইডিয়া ঢুকলে আমি আই উইল সাপোর্ট হিম। যেভাবে হোক আমি সারলাম, 2.5 বছর কালে করেছি প্রেসিডেন্টশিপ। হঠাৎ করে খবর এলো যে আপনাকে যেতে হবে রাজ্যসভা। আমি বললাম আরে এইসব বাদ দিন আপনি, আমি যাবো না। এই নিয়ে আমার ওনার সাথে কিন্তু আমার একটা মানে আমার মতামতের উনি বলছেন আপনি যান, আমি বলছি ভালো হবে, আমি তারপর বাধ্য হয়ে গেলাম। যখন মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, আমরা কিন্তু মুখ্যমন্ত্রী কে বানাবে, মুখ্যমন্ত্রী কে আগামী দিন হবে আমাদের হাতে থাকে না। ঠিক আছে, নিয়ম অনুসারে যা যা করার আমাদের করতে হয়, বিরোধী মানে লিডার অফ দ্য যে আমাদের এমএলএসরা হয় সেখানে নির্বাচিত হয়, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি ডিসিশন যেভাবে হয় মাথা পেতে নেয়, মাথা পেতে নেই। যখন আমাকে জিজ্ঞেস করলো, উনাকে যখন জিজ্ঞেস করলো আপনি, উনি কি আরামসে গিয়ে বললেন তুমি রিজাইন দেন, উনি রিজাইন দিয়েছি। আমাকে ফোন করে উনি জিজ্ঞেস করলেন যে ডাক্তারবাবু আমি কালকে আসছি, একটা বিরাট ডিসিশন হতে যাচ্ছে। আমি তো অবাক করি, কিসের ডিসিশন, কিসের ডিসিশন? তারপর যখন আসলাম আমি দেখছি চারিদিকে যেমন একটা নীরবতা, নিস্তব্ধতা, অদ্ভুত একটা সিচুয়েশন। খবর পাচ্ছি এদিক সেদিক, উনি গিয়ে রেজিগনেশন দিলেন। কিন্তু রেজিগনেশনে তো উনি বলেন আমি রেজিগনেশন দেব না। ভারতীয় জনতা পার্টিতে যা বলা হয় সেটা মাথা পেতে নিতে হয়। আমি দেখতাম আর এগুলো আমি অবজার্ভও করতাম। উনি গিয়ে রেজিগনেশন দিয়েছেন। পরবর্তী সময়ে কে মুখ্যমন্ত্রী হবে, সব এমএলএ বা যারা মিনিস্টার ছিলেন তাদেরকে একে একে করে ডাকলো, এবং ওনাকে যখন জিজ্ঞেস করলেন উনি বললেন আমাদের মানিকবাবুকে বানালে ভালো হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর আমি বললাম, আমাকে যখন জিজ্ঞেস করলো, কারণ আমি তো এটা তৈরি ছিলাম না এই বিষয়টা, ঠিক আছে, সাংগঠনিক কাজটা ইত্যাদি ইত্যাদি পৃষ্ঠা প্রমুখ এগুলো চলছে, শেষ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে মানে রাজ্যসভায়, সেটাও চলবে। তারপরে হঠাৎ যখন আমাকে জিজ্ঞেস করলো আপনি কাকে চান, আমি বললাম এইসব বেজাল বার্তাতে যায়েন না, যেমনি চলছে উনারই থাকতে দেন। আমিও কইছি ওনার নাম, কারণ ডিসিশন তো ওইখানে। আমাদের এখানে সার্জিক্যাল স্ট্রাইক যেরকম হয়, ফ্লাইট 3 দিন সমানে বসেছিল সেখানে, ডিসিশন অলরেডি আছে। এর জন্য উনি বলেছেন বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে। বললাম আমার বাড়ির লোকরা যারা বাইরে থাকে, ওরা যখন এই খবরটা আসলো আমাকে ফোন করলো, আরে এটা কি দেখছি নিউজে, তুমি মুখ্যমন্ত্রী হচ্ছ। বললাম কি করবো, আমাকে তো তৈরি বানিয়েছে পার্টিতে তো এরকম। আরে এটা তো সাংঘাতিক জিনিস, সাংঘাতিক, এটা তো তুমি পারবে না, এগুলো তো মানে সাংঘাতিক কমপ্লিকেটেড বিষয়। মুখ্যমন্ত্রী কিন্তু সাংঘাতিক কমপ্লিকেটেড। এটা রাজ্যসভা তোমার যে ডাক্তার বা ইত্যাদি যে সব আছে তার সাথে খাপ খাপ। আমি বারবার বন্ধুদের একটা কথা বলবো, আই ওয়াজ এ ডক্টর, আই এম নট এ অ্যাক্টর। অনেকে অভিনয় করে, অভিনেতা সব দেখি তো। আমরা চাই ত্রিপুরাতে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, শ্রেষ্ঠ ভারত বলছি, বিকশিত ভারত 2047 মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ডেভেলপ কান্ট্রি করতে হবে। আমরাও আমাদের ত্রিপুরা সরকার, আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা এই 2047 বিকশিত ত্রিপুরা আমরা বানিয়েছি, তার রোড ম্যাপ আমরা পাঠিয়েছি, এবং 5ম স্থানে আমরা যখন এটা পাঠাই অন্যান্য রাজ্যের 28টা রাজ্যের মধ্যে আমরা কিন্তু 3য় স্থান। আপনাদের উপর কিন্তু আমাদের এই এলাকার মাননীয় বিধায়কের অনেক ভরসা। প্রলোভন দিয়ে কার্যকর্তা বানানো যায় না।
কার্যকর্তা কিন্তু তার কাজের মধ্যে, আমার মনে আছে আমি প্রতিটা শব্দ যা যা উনি আমাকে বলেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সমস্যা হয়েছিল আমি কিন্তু ওনার সাথে স্ট্যান্ড বাই আমি দাঁড়িয়েছিলাম। খালি নতুন মন্ত্রিসভা হয়েছে 2 বছরের মধ্যেই নানাভাবে চক্রান্ত করে ওই যে চক্রান্তকারীরা আমাদের মধ্যে এই বিভেদের সৃষ্টি করেছিল। আই স্টুড বিহাইন্ড ইট, আই ওয়াজ দেয়ার। লয়ালিটি কাকে বলে, দ্যাট আই হ্যাভ শোন দ্যাট টাইম। আমার তরফ থেকে কোনো সমস্যা ছিল না, থাকবেও না। তো মানুষ শিকার শেষ নেই। আমি ওনাকে যখন মাঝে মাঝে অনেক বিষয়ে কথা বলতাম, বিশ্বাস করতাম। স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি উনি আমাকে বানিয়েছেন। পরবর্তী সময় উনি কি বললেন যে না, আপনাকে আর একটু বড় দায়িত্ব দেব। সবচেয়ে বড় হচ্ছে অনেস্টি। অনেস্টি যদি না থাকে, আপনি যতই চাওয়া পাওয়ার পরে আপনি কিন্তু পার্টি ইট উইল নট রান লং। কারণ আমাদের কাছে একটা ভালো উদাহরণ কিন্তু আছে, তার নাম হচ্ছে জোট জমানো। এই জোটের অপকর্মকে সামনে রেখে একটা মুখস্থ করার রেকর্ড আমরা নিজেরাও দেখতাম, চালিয়ে দিতাম। এবং যখন বলা হয়েছে, আমি যারা কংগ্রেসে এখনো যারা আছেন তাদেরকে আমি বলি যে আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন? আপনারাই তো আসল যোদ্ধা ছিলেন তখন এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এবং আপনাদের লোককে খুন করা হয়েছিল তখন। যদিও আমাদের জনসংঘের, আমাদের বিজেপিরও, আমাদের চানমোহন ত্রিপুরার দিক থেকে আরম্ভ করে অনেকে, শর্মাজি ছিলেন আমাদের জনসংঘ থেকে, ওনাকে কিভাবে খুন করা হয়েছে। তো এইসব যে ঘটনা, একই কিন্তু দর্শন, বিভিন্নভাবে যে চেহারাটা সিপিএম করত সেটা ওরা ন্যাচারালি। আমাদের তো আর একটা ওই যে বললাম যে তাত্ত্বিক নেতা সামনে সাদা পোশাক পরে সামনে আটেন, আর পিছনে সব অপকর্ম করার জন্য এই হারমাত বাহিনী পিছনে থাকে। আমার এটাই খুব দুঃখ লাগে যে এখনো কেন ওরা যখন দেখলো এইবার আই পড়তাছি কয় না, রতনদা বেশি করে দিল, আরো অনেক আছে পাইতেছে আই পড়তাছি। আমরাও দেখতাম যে উল্টা, আপনার মনে আছে বোধ হয় 50 ডেজ এরকম করে করে আমরাও দেখতাম আইতেছে আই পড়তাছে, ভাই চিন্তা করো না, আই পড়বো, এইবার আই পড়বো। যখন সেই বিবেকানন্দ ময়দানে, অনেকে আবার বিবেকানন্দর নামে ময়দান হয়েছে সেটা বলতে আবার কষ্ট হয়, বলে আস্থা বল, ইচ্ছে করে বলে আস্থা বল। আরে বিবেকানন্দজির নামে এটা একটা ময়দান আমরা নাম দিয়েছি, এটাকে বলতে অসুবিধা। এখানে কি বুড়া গাড়ি থাকে না, উট থাকে, হাতি থাকে, কিছু থাকে না, মানুষ থাকে না। এবং মানুষের জন্য যিনি দিশা দেখিয়েছেন বিবেকানন্দজির নামে সেটা করা হয়।